আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ভয়াবহ আপডেট। এখন শুরু হলো হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ভয়ঙ্কর যুদ্ধ। শেষ খবর পাওয়া পর্যন্ত 121 সেনা সদস্য নিহত। এবার জানিয়ে দিব ছাড়ছে না হামাসও, এবার পাল্টাপাল্টি হামলা ইসরায়েল ফিলিস্তিন। এদিকে গাজায় গত 48 ঘন্টায় 400 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের গোলানি ব্রিগেড প্রত্যাহার, গাজায় ইসরায়েলের ব্যর্থতা নিয়ে মার্কিন টিভি চ্যানেলের তথ্য। এদিকে যে কারণে তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে চীন, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করতে পারছে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে জানিয়ে দিব রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভয়ঙ্কর আপডেট। আবাসিক এলাকায় আবারও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, অভিযোগ ইউক্রেনের। এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে গুম হত্যার বিচার চেয়ে নারীদের পদযাত্রা, গ্রেপ্তার 200। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েল হিজবুল্লাহ ভয়ঙ্কর সংঘর্ষ, 121 সেনা সদস্য নিহত। ইসরায়েলের হামলা শুরুর পর থেকে হিজবুল্লাহর 121 সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। হিজবুল্লাহ জানিয়েছে গত অক্টোবরে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা শুরু করার পর থেকে পর্যন্ত 121 জন যোদ্ধা নিহত হয়েছে। লেবানন সীমান্তে ইসরায়েলের কমিউনিটি ও সেনা চৌকিতে হামলা অব্যাহত রয়েছে। গাজায় বোমা হামলা শুরুর পর ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে সীমান্তবর্তী ইসরায়েলি গ্রামগুলোতে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। পাশাপাশি সীমান্তে ঝটিকা আক্রমণ করতে বিভিন্ন দল পাঠিয়েছে তারা। ইসরায়েলের জন্য বড় বিপদ হচ্ছে হিজবুল্লাহ। 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট ও মন্ত্রিসভার অন্যান্য কট্টরপন্থী সদস্য লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আত্মরক্ষার্থে নিজেরাই আগে আক্রমণ চালানোর পক্ষে। এতে বিপদ গুনছে ওয়াশিংটন। তাদের ভয় সংঘাত আঞ্চলিক রূপ নিলে ইরানও জড়িয়ে পড়তে পারে। অপরদিকে যুক্তরাষ্ট্রের আস্থাভাজন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের প্রস্তাব বাতিল করে দিয়েছেন। তবে ইসরায়েলি রাজনীতিক, জেনারেল ও সাধারণ জনগণের একটি বড় অংশের মধ্যে দৃঢ় বিশ্বাস গেঁথেছে যে লেবাননের সঙ্গে নতুন একটি যুদ্ধ অনিবার্য। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ, গত 48 ঘন্টায় 400 ফিলিস্তিনি নিহত। গাজায় গত 2 দিনে ইসরায়েলি হামলায় প্রায় 400 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 734 জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য নিশ্চিত করেছে। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা। এদিকে গাজায় মানবিক সহায়তা পাঠানো নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটিও ফের পিছিয়েছে, খবর আল জাজিরার। অন্যদিকে জাতিসংঘের সমর্থিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে গাজায় প্রায় 6 লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে। গাজার সরকারি অফিস জানিয়েছে যুদ্ধ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত অন্তত 20,500 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া হামাসের হামলায় প্রায় 1400 ইসরায়েলি নিহত হয়েছে। হামাসের বিরুদ্ধে অভিযানের নামে সেখানে প্রতিদিনই শত শত নিরীহ ফিলিস্তিনির ওপর বর্বর হামলা চালানো হচ্ছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন গাজায় খাদ্য সংকট ও বাস্তুচ্যুত লোকজনের মধ্যে বড় আকারে মানবিক সহায়তা সরবরাহের জন্য বর্তমান পরিস্থিতির উন্নতি করতে হবে। যুদ্ধক্ষেত্রে নিহতদের সঠিক সংখ্যা গণনা করা একটি বড় চ্যালেঞ্জ। গাজার চিকিৎসকরা বলছেন মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারে বা অনেক মৃতদেহই হাসপাতালে নেওয়া হয়নি বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের গোলানি ব্রিগেড প্রত্যাহার, গাজা ইসরায়েলের ব্যর্থতা নিয়ে মার্কিন টিভি চ্যানেলের বিশ্লেষণ। মার্কিন এনবিসি নিউজ চ্যানেল একটি বিশদ প্রতিবেদন প্রকাশ করেছে। বলেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার বিরুদ্ধে যুদ্ধে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়নি। গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি হামলা কি সফল নাকি ব্যর্থ, এই শিরোনামে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে লক্ষ্য অর্জনের জন্য ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করেছে তার একটিও পূরণ হয়নি। ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধে সাফল্য পেয়েছে বলে যে দাবি করেছে তার জবাবে মার্কিন সাবেক সামরিক অফিসার এবং সমর বিশেষজ্ঞদের উদ্ধৃতি করে এনবিসি নিউজ চ্যানেলে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর অগ্রগতি একেবারেই সাময়িক এবং হামাস কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে এমন কোনো ইঙ্গিত নেই। তারা জোর দিয়ে বলেছেন হামাস যোদ্ধারা এখনও লড়াই করছে এবং এই যুদ্ধে তাদের নেতারা এখনও জীবিত। কয়েক ডজন ইসরায়েলি বন্দী হামাসের কবজায় রয়েছে এবং হামাস এখনও গাজা উপত্যকার একমাত্র প্রধান শক্তি হিসেবে টিকে আছে। তারপরেও ইসরায়েল এখনও হামাসকে ধ্বংস করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, যার অর্থ হচ্ছে ইসরায়েল কার্যত পরাজিত। মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল মাইকেল নাগাতা, যিনি মধ্যপ্রাচ্যে তাদের বিশেষ বাহিনীর অভিযানের তত্ত্বাবধায়ক ছিলেন, তিনি
এনবিসি নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইসরায়েল গাজায় হামাসকে ধ্বংস করে দেবে এমন সম্ভাবনা দিনকে দিন ক্ষীণ হয়ে আসছে। এর আগে ইসরায়েলের একজন পদস্থ কর্মকর্তা বলেছিলেন, আমাদের হতাহতের সংখ্যা বৃদ্ধি পেলে এবং যুদ্ধে সাফল্য অর্জনের সম্ভাবনা কমে আসলে ইসরায়েল গাজায় তাদের হামলা কমিয়ে আনতে বাধ্য হবে। আমরা এমন এক পর্যায়ে পৌঁছেছি যে আমরা আমাদের পরিকল্পনা মতো চলতে পারছি না। ইসরায়েলের এই কর্মকর্তা আরও বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা গত কয়েক সপ্তাহে কয়েক ডজন হামাস কমান্ডারকে হত্যা করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে গাজা উপত্যকা হামাসের প্রধান এবং তাদের সর্বোচ্চ সামরিক কমান্ডার এখনও জীবিত। এদিকে ইসরায়েলি বাহিনীর কুখ্যাত গোলানি ব্রিগেডকে পুনর্গঠিত করার অজুহাতে গাজা উপত্যকা থেকে প্রত্যাহার করা হয়েছে। গাজায় এই বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইসরায়েলের চ্যানেল 13 সেনা প্রত্যাহার করে নেয়ার খবর জানিয়েছে। পর্যবেক্ষকরা বলছেন, গাজার সেজাইয়া এলাকায় হামাসের হামলায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে বিশেষ করে কয়েক ডজন সেনা হতাহতের পর ইসরায়েল তাদের গোলানি ব্রিগেড প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। গোলানি ব্রিগেড হল ইসরায়েলি সেনাবাহিনীর সবচেয়ে প্রশিক্ষিত ও এলিট ফোর্স হিসেবে পরিচিত, যারা হামাসের প্রতিরোধের মুখে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। যে কারণে তাইওয়ানের ওপর সামরিক চাপ বাড়াচ্ছে চীন। আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করতে গ্রে জোন কৌশলের মাধ্যমে তাইওয়ানের ওপর তার সামরিক চাপ বাড়াচ্ছে চীন। সম্প্রতি এক ব্রিটিশ শিক্ষাবিদ একথা জানান। ন্যাশনাল পাবলিক রেডিও এনপিআর জানিয়েছে, গত বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সফরের পর থেকে তাইওয়ানের বিরুদ্ধে চীনা সামরিক আগ্রাসন বেড়েই চলেছে। বেইজিং গ্রে জোন কৌশল ব্যবহার করে চলেছে, ধীরে ধীরে তাইওয়ানের প্রতি ভীতি সঞ্চার ও হয়রানি করে চলেছে। এই কৌশলকে তাইওয়ানের ওপর সত্যিকারের আক্রমণের চর্চা হিসেবেই মনে করেছেন অনেকেই। পেলোসির সফরের পরই তাইওয়ানের ওপর আগ্রাসন বাড়িয়ে দিয়েছে বেইজিং। কিংস কলেজ লন্ডনের পূর্ব এশীয় যুদ্ধ ও নিরাপত্তা বিষয়ক গবেষক এলেসিও পাটেলানো এপিএনকার বলেছেন, বেইজিং তাইওয়ানের প্রতি শক্তি প্রয়োগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। সামরিক ও অর্থনৈতিক জবরদস্তির মাধ্যমে তাইওয়ানকে ভয় দেখানো ও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে চীন। প্রাক্তন চিফ অব জেনারেল স্টাফ লি সি মিং বলেছেন, তাইপেই তাইওয়ান প্রণালীতে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চায়। মনোবল বজায় রাখার জন্য আগ্রাসনকে নিষ্ক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে। যাই হোক, চীনকে মোকাবেলায় তাইওয়ানের সীমিত সক্ষমতা রয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, বললেন কিয়েভের মেয়র। ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ ভোরে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এতে করে 2 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে এ মাসে কিয়েভে ষষ্ঠবারের মতো ড্রোন হামলা চালানো হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, কিয়েভের দক্ষিণে সোলোমানিয়াস্কি এলাকায় আবাসিক কয়েকটি ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। এ সময় ওপরের তলাগুলোয় আগুন ধরে যায়, তবে শীঘ্রই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। উদ্ধারকারী দলগুলো টেলিগ্রামে বলেছে, 24, 25 ও 26 তলার বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত 2 জনের মধ্যে একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মা ও শিশু হাসপাতাল থেকে কয়েকশো মিটার দূরে এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকা থেকে বিমান সতর্কতা পরে তুলে নেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে আকাশে কমলা ধোঁয়া উঠতে দেখা গেছে। দিনিপ্রো নদীর পূর্ব তীরে দারিনস্কি এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে আগুন লেগে যায় বলেও জানিয়েছেন ক্লিচকো। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সার্হি পভকো বলেছেন, কিয়েভের দক্ষিণে সোলোভলস্কি এলাকায় প্রভাবিত ড্রোনের টুকরা একটি ভবনে আঘাত করেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোয় ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধক্ষেত্রে নতুন গতি পেয়েছে রুশ বাহিনী। তাদের আক্রমণের মুখে ইউক্রেনের বাহিনী নিজেদেরই আত্মরক্ষামূলক অবস্থান নিতে বাধ্য হয়েছে।